পৃথিবীতে সব থেকে, যদি আমরা ধনী রাষ্ট্রের নাম বলি, সব থেকে ধনী দেশের কথা যদি আমরা হিসাব করি, গুগলে যদি সার্চ করি, আমরা পাই লুক্সেমবার্গ। এই দেশটা টাকার দিক থেকে সব থেকে উচ্চ পর্যায়ে আছে। এই দেশটা আজ থেকে 20-30 বছর আগেও স্বাভাবিক অবস্থায় ছিল। তাদের কৃষি জমি ছিল ব্যাপক। তারা বুদ্ধি, পরিকল্পনা, নির্দিষ্ট স্থির চিন্তা করে দেখলো যে আমাদের এই জমিগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক বড় সহায়তা করবে। তো তারা তাদের কৃষি জমিগুলোকে কাজে লাগাতে শুরু করলো। আর আপনি ব্যবসা করতে গেলে মানুষ পেছন থেকে অনেক কথা বলবে। আমরা একটা কবিতা পড়েছি না, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাশে লোকে কিছু বলে। পড়েছি না আমরা সবাই? পাশে লোক তো বলবেই। মানুষ তো মানুষের ভালো দেখতে পারে না, মানুষের উন্নতি দেখতে পারে না। ছোট্টবেলা থেকে আমাদেরকে একটা শিক্ষা দেয়া হয়, পারিবারিকভাবেও দেওয়া হয়, প্রাতিষ্ঠানিকভাবেও দেওয়া হয়। কিভাবে? খুব ভালো করে পড়াশোনা করতে হবে, খুব ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে নিবন্ধন দিতে হবে, নিবন্ধনে শেষ স্টেপ পর্যন্ত যেতে হবে, গিয়ে চাকরি কনফার্ম করতে হবে। যদি কেউ করে তাহলে সেই সফল, এছাড়া অন্য কোনো ব্যক্তি সফল না। এই টেন্ডেন্সি যখন আমাদের ভিতরে এসেছে তখন থেকেই আমরা শুধু আমাদের দৃঢ় একটা প্রত্যয় থাকে যে আমরা চাকরি করব, হয়তোবা স্কুলে, নয়তোবা ব্যাংকে, নয়তোবা বিসিএস ক্যাডার হয়ে উচ্চ কোনো পর্যায়ে গিয়ে আমরা চাকরি করব, এস্টাবলিশ হয়ে জীবন পরিচালনা করব। এই আশায় যখন আমরা থাকি, থাকতে থাকতে আমাদের বয়সটা হয়ে যায় একদম 25 থেকে প্রায় 30 বছরের মতো। 30 বছর হওয়ার পরে আরো কিছুদিন ট্রাই করার পরে যখন চাকরি হয় না, তখন আমরা হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাই। কি হয়ে যাই? মানে আমরা কোনো পথ খুঁজে পাই না। আপনাকে যে দাঁড়াতে হবে, আপনাকে যে প্রতিষ্ঠিত হতে হবে, আপনাকে যে ইনকাম করতে হবে, এই টেন্ডেন্সি আমাদের ভেতরে আর থাকে না। অনেক বড় আশা ছিল ছোটবেলা থেকে চাকরি করব, কিন্তু চাকরিতে হলো না। আমরা মনে করি জীবনটা শেষ। আমরা কি মনে করি? জীবনটা শেষ। তো এই চিন্তাগুলো আমাদেরকে এস্টাবলিশ হওয়া থেকে অনেক দূরে রেখেছে। কিভাবে? আমরা এই চিন্তা থেকে একটু দূরে, বা এই চিন্তার পাশাপাশি যদি অন্য একটা চিন্তা করি। কিভাবে? ছোট্টবেলা থেকে যদি আমরা ব্যবসা করার চিন্তা ভাবনা করি, কি করি? ব্যবসা করার যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখবেন আপনি যদি ইন্টারের পরবর্তী সময় থেকে, ইন্টার থেকে অথবা অনার্স লেভেল থেকে আপনি যদি পড়ালেখার পাশাপাশি কিছু একটা করেন, হয়তোবা প্রাইভেট পড়ান, নয়তোবা বিভিন্ন ব্যবসায় অল্প করে কিছু করে শেয়ার করেন, পুকুরে বা যদি মাছ ছেড়ে দেন, ছোট্ট একটা যদি খামার করে তোলেন, তাহলে আপনার পড়ালেখা শেষ হতে হতে কমপক্ষেও 50,000 টাকা থাকবে ইনশাল্লাহ। কয় হাজার? আচ্ছা, 50,000 টাকা যদি আপনার থাকে পড়ালেখা শেষ করার পরেও, আরো অনেক থাকবে কিন্তু 50,000 টাকা খুব বেশি না, খুব বেশি 50,000 ধরলাম, একদম লো লেভেলে ধরলাম। তো 50,000 টাকাও যদি কোনো ব্যক্তির থাকে, সে কমপক্ষে একটা লেভেলের ব্যবসা করতে পারবে। এই ব্যবসাটা কি হতে পারে? সে তার খামারকে বড় করতে পারে, সে হয়তো আরো একটু বড় পুকুর নিয়ে মাছ ছেড়ে দিতে পারে, হয়তো বা রাস্তার পাশেই কাঁচামালের ব্যবসা করতে পারে। যে কোনো একটা ব্যবসা সে করতে পারবে। ব্যবসা করতে গেলে প্রথমে তো পুঁজির দরকার, তাই না? কিসের দরকার? পুঁজির দরকার। এই পুঁজি করতে গেলে আপনাকে কিছুদিন ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে। এই কষ্ট যদি আপনি স্টুডেন্ট লাইফে করেন তাহলে আপনার পড়ালেখা শেষ হতে হতে কি হবে? নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকবে। এই অ্যামাউন্টের জের ধরে আপনি অনেক বড় ব্যবসা করতে পারবেন। পৃথিবীতে যারা বড় বড় কোটিপতির আমরা নাম জানি, সকলেই কিন্তু ব্যবসায়ী। সকলেই কি? বিশ্ববিখ্যাত যারা সব থেকে টাকাওয়ালা, সব থেকে যে 1 নম্বর ধনী, 1, 2, 3, 10 নম্বর পর্যন্ত যারা আছে, প্রত্যেক জনকেই আপনি পাবেন তারা ব্যবসায়ী। তারা কি? ব্যবসার মধ্যে সব থেকে আছে বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যবসা করেছিলেন, কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা করেছিলেন? কাপড়ের ব্যবসা। যে কোনো ব্যবসায় আপনি করেন না কেন, ব্যবসাতে লজ্জা নেই। আপনি যদি বসে থাকেন, এটাই সব থেকে বড় লজ্জার বিষয়। ছোট ভাই ইনকাম করে আপনাকে খাওয়াচ্ছে, আপনি অনেক বড়, আপনার বয়স হয়ে গিয়েছে প্রায় 25 থেকে 30 বছর, ছোট্ট ভাই ইনকাম করে আপনাকে টাকা দেয় মাসে 500 করে। আপনার কি লজ্জা লাগে না? তার থেকে আপনি যদি একটা ইনকাম করেন, একটা ব্যবসা ধরেন, ধীরে ধীরে ব্যবসা বড় করতে করতে
আপনার এমন কয়েকটা ক্ষেত খামার থাকবে, সেখান থেকে প্রায় প্রতি মাসে নিম্নে লাভ আসবে প্রায় 50,000 টাকা। এমন 3 মাস আয় হলে 1.5 লক্ষ টাকা আসবে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি অন্য একটা ব্যবসা ধরতে পারবেন। এভাবে হতে হতে দেখবেন আপনি একদিন অনেক বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন। তো বিশ্বের দ্বারা সব থেকে ধনী 1 থেকে 10 নম্বরে যারা আছে সবাই ব্যবসায়ী। কোনো চাকরিজীবীকে আপনি পাবেন না। কোনো চাকরিজীবীকে পাবেন না। তো আমরা বসে থাকি, কি করি? বসে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তোমরা নামাজ শেষ করার পরে, ইবাদত বন্দেগী শেষ করার পরে জমিনে ছড়িয়ে পড়ো। এই জমিনে ছড়িয়ে পড়ার ব্যাখ্যা কি? টিচার স্কুলে চলে যাবে, মেম্বার প্রতিটা লোকের দ্বারে দ্বারে চলে যাবে, চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে চলে যাবে, এরপরে এমপি পার্লামেন্টে চলে যাবে, প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ কর্মস্থলে চলে যাবে। যারা বেকার তারা ব্যবসায় চলে যাবে। বসে থাকার কথা বলা হয় না এখানে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। যে কাজ আছে পৃথিবীতে, যে কাজ আছে আপনি করবেন, কোনো লজ্জা নেই। পৃথিবীতে সব থেকে, যদি আমরা ধনী রাষ্ট্রের নাম বলি, সব থেকে ধনী দেশের কথা যদি আমরা হিসাব করি, গুগলে যদি সার্চ করি, আমরা পাই লুক্সেমবার্গ। এই দেশটা টাকার দিক থেকে সব থেকে উচ্চ পর্যায়ে আছে। এই দেশটা আজ থেকে 20-30 বছর আগেও স্বাভাবিক অবস্থায় ছিল। তাদের কৃষি জমি ছিল ব্যাপক। তারা বুদ্ধি, পরিকল্পনা, নির্দিষ্ট স্থির চিন্তা করে দেখলো যে আমাদের এই জমিগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক বড় সহায়তা করবে। তো তারা তাদের কৃষি জমিগুলোকে কাজে লাগাতে শুরু করলো। তাদের যেই লোক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে নির্দিষ্ট প্রতিভা দিয়ে তৈরি করেছেন। যে ব্যক্তিটা কালো, ওরও একটা গুণ আছে। যে ব্যক্তিটা খাটো, যাকে আমরা বোকা বলি, পাগল বলি, গর্দভ বলি, গাধা বলি, ওই ব্যক্তিরও দেখবেন কোনো না কোনো সাইডে একটা দক্ষতা আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকেই কোনো না কোনো সাইডে ভালো কিছু গুণ দান করেছেন। তো যার যেই গুণ তারা সেই গুণে লাগাই দিয়েছে। আমাদের মতো মাস্টার্স পাশের অপেক্ষায় তারা থাকে না। ওই বিসিএস কবে দিবে, কবে সেই চাকরি হবে, এরপরে বিয়ে শাদী, ওগুলো তারা কখনো চিন্তা ভাবনা করে না। আজ দেখেন এই দেশের কথা আমরা বেশি লোক কিন্তু জানিও না। লুক্সেমবার্গ বেশি নাম শুনেছেন? ঘুরে ফিরে চীন, জাপান, যুক্তরাজ্য এগুলোই তো, তাই না? কিন্তু দেখেন টাকার দিক থেকে, স্বর্ণ মুদ্রার দিক থেকে তারা 1 নম্বরে। কেন? তাদের স্থির চিন্তা ছিল, পরিকল্পনা ছিল সুপ্রসন্ন, চিন্তা ছিল স্থির এবং শক্তিশালী, এবং সংকল্প ছিল সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে তারা চিন্তা ভাবনা করেছিল। এজন্য আমাদেরকে বসে থাকলে হবে না।